কিন্তু যেই ওই 8টা সাড়ে 8টা বাজছে তখনই যেন কোথা থেকে কি একটা এসে আবির্ভূত হচ্ছে, দুজনে প্রচণ্ড বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। মহারাজ, বেসিন দিয়ে কিরকম লাল জল পড়ছে একটা, আপনি দেখুন তো, রক্তের মতো খানিকটা। হঠাৎ তার কণ্ঠস্বরটা বদলে গেল। তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। সেই ছেলেটি কিন্তু এই বাড়িতে করেছিল। যোগাড় যন্ত্রটা যেই কমপ্লিট হয়ে গেল, হঠাৎ দূর থেকে শুনতে পাচ্ছি বলো হরি হরি বলের ধ্বনি। একটা ছেলে, 22-23 বছরের ছেলে, তার অ্যাক্সিডেন্টে রান ওভার হয়ে গেছে। কোনো শ্মশান সাধনের উপযোগী কখন হয়ে ওঠে? হ্যাঁ, কথায় কথায় খুঁচিয়ে খুঁচিয়ে তুলছে। এই আসনটার নাম হচ্ছে যার জন্ম হয়নি, এমন ভ্রূণ তাকে নির্গত করে নিয়ে আসা। মায়ের পেট থেকে বার করে আনতে হবে। সব সাধনার মাধ্যমে সৎকর্ম করাটা অনেকটা ওই মশা মারতে কামান দাগার মতো। সব সাধনার ক্ষেত্রে যদি কেউ জলে ডুবে মারা যায়, তার লাশ কি উপযোগী? আমার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক বা আমার ওপরে কোনো সৎকর্ম প্রয়োগ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো? এই জল যদি তার উপর প্রতি 3 ঘন্টা অন্তর কিংবা দিনে 4 বার ছেটানো হয়, আপসে যে যা ক্রিয়াই করুক না কেন সেটা কেটে যেতে বাধ্য। ওকে। মোড়ক বলি দিয়ে কার্তিক পূজা হচ্ছে। সে কার্তিক সরানন, 6টা মাথা, এবং তার মুখটা কিন্তু খুব সাধারণ কার্তিকের, বাবু কার্তিকের মতো নয়, বিকট করাল। কৌস্তবের আড্ডাতে আজকে আমাদের সাথে রয়েছেন মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজি মহারাজ। নমস্কার মহারাজ। সবার আগে বলুন, আপনি কেমন আছেন? মায়ের ইচ্ছায় দিব্যি আছি, মা যেমন রেখেছেন আনন্দেই আছি। আজকে তন্ত্র বিষয়ক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব, কারণ বিগত 2 বছরে আমাদের বাংলাতে বিভিন্ন পডকাস্টে তন্ত্রের বিভিন্ন অ্যাসপেক্ট উঠে এসেছে। বাট আমার কোনো ক্ষেত্রে মনে হয়েছে তন্ত্রের মূল যে সিদ্ধান্ত, তন্ত্রের বেসিক যে ব্যাপারটা, সেই ব্যাপারটা থেকে আমরা অনেকটা ডিট্যাচ হয়ে পড়েছি। আমি তাই জন্য একদম বেসিক যে জায়গাগুলো রয়েছে, যেগুলো মানুষের জানা প্রয়োজন, মানুষ জানলে অনেকটা বেশি এনরিচ হবেন, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু তার আগে আপনার নিজস্ব লাইফের একটি ঘটনা, যেটার মধ্যে আপনি ইনভলভ ছিলেন, একটা প্যারানর্মাল ঘটনা, সেই ঘটনা আমরা আপনার থেকে জেনে নেব। আপনি জানাছিলেন যে বেহালার ঘটনা, এটা কি ঘটেছিল মহারাজ? প্রথমেই বলি যে তন্ত্র মানে কিন্তু কেবল প্যারানর্মাল ব্যাপার নয়, অপ্রাকৃত বা ভৌতিক ব্যাপার নয়। তন্ত্র নিত্য দিনের দিনচর্যার সঙ্গে জড়িয়ে থাকা খুব স্বাভাবিক অবিরল অনর্গল যে প্রবাহ, সেই প্রাণ প্রবাহেরই আর একটা নাম তন্ত্র। তবু তন্ত্র বললেই আমরা তান্ত্রিক বললেই ভূতপ্রেত, শ্মশান, এসবগুলো অনুষঙ্গ দীর্ঘদিনের অভ্যাসে টেনে নিয়ে আসি। তা যাই হোক, আজকে আমরা এই আলাপচারিতাটা একটা ওই রকম কোনো ঘটনা দিয়ে শুরু করি, যেটা আমার একদম নিজের জীবনের অভিজ্ঞতা। সারা ভারতবর্ষে তো বহু জায়গায় যেতে হয় ভক্তদের আহ্বানে, বা যাইও। তো এরকম একবার একটা আহ্বান আসলো আমার এক ভক্তের বাড়ি থেকে, ভক্তের বাড়ি বেহালায়। তাদের অসুবিধেটা কি, নতুন বিয়ে করেছে আমার ভক্ত, আর তারপরেই বিয়ের কিছুদিন পর থেকে দেখছে যে তাদের মধ্যে অহেতুক একটা দূরত্ব হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, এবং সেটা হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট সময়। সারাদিন ব্যাপারটা ঠিকই থাকছে, রাতেও ঠিক থাকছে, কিন্তু যেই 8টা সাড়ে 8টা বাজছে কোনো তুচ্ছ ব্যাপার নিয়ে, এবং ওরা আগে থেকে ঠিক করে রাখছে যে
আজকে কিন্তু আমরা কোনো ঝগড়া করব না, আজকে কিন্তু আমরা ভালোভাবে ওই সময়টা কাটাবো। কিন্তু যেই ওই 8টা সাড়ে 8টা বাজছে, তখনই যেন কোথা থেকে কী একটা এসে আবির্ভূত হচ্ছে, তাদের মাথায় কি চাপছে, দুজনে প্রচণ্ড বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ছে। তাই এসে বলল, মহারাজ কেন এরকম হচ্ছে বলুন তো। আর আমরা ব্যাপারটাকে খুব নির্দিষ্ট করে দেখেছি, বিষয়টা ওই 8টা সাড়ে 8টা থেকে 9টার মধ্যেই ঘটছে ব্যাপারটা। ওদের কথাবার্তা শুনে যেটা বুঝলাম, নিশ্চয়ই এর নেপথ্যে অন্য একটা কোনো কারণ আছে, যেটা ঠিক আশ্রমে বসে আমার পক্ষে বুঝতে পারা সম্ভব নয়। আমি বললাম, আমি যাব, তোদের ওখানে যাব, তোরা ব্যবস্থা কর, গিয়ে আমি বুঝতে পারবো যে ব্যাপারটা আসলে কি। তবে নিশ্চয়ই এর মধ্যে কিছু অতিপ্রাকৃত আছে, যার জন্য খানিকটা তোড়জোড় সরঞ্জাম নিয়ে গিয়ে হাজির হয়েছিলাম। সঙ্গে আমার 2জন ভক্ত রয়েছে, শিষ্য, যারা এই সমস্ত বিষয়ে আমার সঙ্গে চর্চায় থাকে, চর্চা করে, শেখে। তো ওদের গিয়ে হাজির হয়েছি। আমাদের পুজোর সরঞ্জাম সমস্ত বিছানো হয়েছে। ঠিক 7:45 আমি বসেছি পুজো করতে। শিষ্য, তার বউ, তারাও বাড়িতে গুরুদেব আসলে যেমন ভব্যভাবে এসে বসে, পুজোর স্থানে তারা বসে আছে। পুজো চলছে, মিনিট 15 চলেছে, আরও মিনিট 10 চলেছে, 8:10 বাজে, 10:15 এরকম হবে। তা যেমন স্বাভাবিক পরিবেশ থাকে তেমনই স্বাভাবিক। এবার আমি ভাবছি কই কিছু তো অন্যরকম কিছু বুঝতে পারছি না। আর যারা নিয়ে গেছে তারাও দিব্যি বসে বসে গুরুদেব পুজো করছে, শিষ্যরা আমার দর্শন করছে, আনন্দেই আছে। 8 ঘন্টার উপর পুজো হয়ে গেছে। হঠাৎ আমার মনে আছে সময়টা এই 8:20-25 হবে। এমন সময় পুজোর স্থানটা পুরো একটা বদ গন্ধে দম করে ভর্তি হয়ে গেল। কিরকম গন্ধ? মানে একদম বিষ্ঠার যেমন গন্ধ, সেই রকম একটা কুৎসিত গন্ধ চারিদিকে। হঠাৎ করে ধূপ জ্বলছে, প্রদীপ জ্বলছে, এমন নয় কোনো দিকের কোনো জানলা বা দরজা বা বাথরুমের দরজা খুলে দেওয়া হয়েছে, তেমনও কিচ্ছু নয়। যেমন পুজোর স্থান, পুজো হচ্ছে তেমনই। এবং সেই গন্ধটা এত তীব্র এবং উৎকট হতে শুরু করলো যে সেখানে বসে সুস্থিরভাবে মন্ত্র পড়া কি পুজোর কোনো কাজ করা, সেটা একদম অস্বাভাবিক হয়ে উঠেছে। আর সহ্য করা যাচ্ছে না, এমন একটা ব্যাপার। আমার শিষ্য দেখলাম উঠে গেল ওখান থেকে। উঠে গিয়ে ও গন্ধটা পাচ্ছে, আমরা সবাই পাচ্ছি। আমি বললাম, 2টো ধূপ জ্বেলে দে তো। আরও 2টো ধূপ জ্বেলে দেওয়া হলো, তাতেও কিছু বাগ মানছে না ব্যাপারটা। উঠে যাবার পর ও গিয়ে হয়তো চোখে মুখে একটু জল দিতে গেছে, বেসিনটা খুলে ওখান থেকেই ডাকছে, মহারাজ বেসিন দিয়ে কীরকম লাল জল পড়ছে, একটা আপনি দেখুন তো কি ব্যাপার। আমি আসনটা ছাড়িনি, আমার সঙ্গে যে ছিল ও বললাম, দেখ তো কী বলছে। অনেক সময় এমন তো হয় যে দীর্ঘদিন বেসিনটা ঠিকঠাক মতো খোলা না হলে জং ধরা জল পড়ে, সেটাও অনেকটা লালচে। আমি বলেছি এরকম কিছু হবে। তা সে দৌড়ে গিয়ে দেখে এসে আমাকে বলছে, মহারাজ জলটার মধ্যে কীরকম যেন আষ্টে আষ্টে গন্ধ আর রক্তের মতো খানিকটা। হ্যালো, কি গাঢ় রক্তের মতো? বলো, না 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 সেরকম নয়, কিন্তু কীরকম আপনি একটু আসুন। হ্যালো, আচ্ছা দাঁড়া যাচ্ছি। এই দাঁড়া যাচ্ছি বলে উঠতে যাব, তার আগে আমার শিষ্যের স্ত্রী যে বসেছিল ধুনো টুনো এগুলো দিচ্ছিল, হঠাৎ তার কণ্ঠস্বরটা বদলে গেল। কণ্ঠস্বর বদলে গেল? একদম কণ্ঠস্বরটা বদলে গেল। এবং ওখানে বসেই সে বলছে, তুই এখানে এসেছিস কেন? এক্ষুনি এখান থেকে চলে যা। আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। তুই আমাকে তাড়াতে এসেছিস। আমি বুঝলাম যে ঠিক যে সময়টার প্রতীক্ষা করছিলাম সেটা এসে গেছে। এবং ওর মধ্যে তখন যে কারোর একটা আবেশ হয়েছে, কেউ যে একটা ভর করেছে, সেটা ঠিক ওই ভরে পাওয়া দেবদেবীদের মতো ব্যাপার নয়। অন্য এমন কিছু একটা তার ওপরে এসেছে যে ও নিজের অস্তিত্ব, নিজের নাম, আচরণ সব ভুলে গেছে। এবং প্রচণ্ড একটা গোঙানি, যেন মনে হচ্ছে কেউ ওর গলাটা টিপে ধরছে। স্বামী দৌড়ে এসেছে, আমার শিষ্যটি দৌড়ে এসেছে। ও বলছে, কি হলো, তুমি এরম করছো কেন?
কি কষ্ট হচ্ছে, অসুবিধে হচ্ছে? আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, তুই এরকম করছিস কেন? তুই আমাকে চিনতে পারছিস না? আমি ভালো করে চিনি তোকে, বলছে, এবং সেই গলাটা একদম পুরুষালী গলা। আমি ভালো করে চিনি তোকে, তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, আমি এখান ছেড়ে যাব না, আমি এখানে থাকবো। তখন তো পরিষ্কার যে কি ব্যাপারটা হচ্ছে। আমি বললাম, দেখ, আমিও কিন্তু এখান থেকে ছেড়ে যাওয়ার জন্য আসিনি, এখানে আমিই থাকবো, তোকে এখান থেকে আজকে বেরিয়ে যেতে হবে। এটা শোনবার পর তার আক্রোশ আরও দ্বিগুণ হয়ে উঠেছে এবং ওখান থেকে চাগার দিয়ে উঠে পড়তে চাইছে। শিষ্য তাকে ধরে আছে এবং সেও বেশ খানিকটা একটা আনইজির মধ্যে পড়ে গেছে যে গুরুদেবকে নিয়ে এসেছি, এরকম তো এর আগে কোনো দিন হয়নি, নানান রকম হয়েছে, কিন্তু এই রকম ঘটনা কখনো আগে ঘটেনি। এই করতে করতে আমরা যখন কাজ আরও এগিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি, নৃসিংহ প্রয়োগ হচ্ছিল সেই সময়। এবার নৃসিংহের আহুতিটা যেই শুরু হয়েছে, দেখা গেল আস্তে আস্তে দু চোখ দিয়ে তার জল পড়ছে এবং ঝিমিয়ে যাচ্ছে। ঝিমিয়ে গিয়ে শেষে ওইখানেই লুটিয়ে পড়ল। তখন কিন্তু তার চুলটা এলো হয়ে গেছে আপনি, কাপড় চোপড়গুলো বিস্রস্ত হয়ে গেছে। স্বামী তার পাশে থেকে ওকে একটু চাঙ্গা করবার চেষ্টা করছে। আমি বললাম, এখন একটু ওকে ওইরকমভাবেই ছেড়ে দেওয়া হোক, খানিক পর আবার সব ঠিক হয়ে যাবে। এবার কর্মেটার অন্ত করে যে শান্তির জলটা তৈরি হলো সেটা চারিদিকে ছড়িয়ে দেওয়ার পর আমি বললাম, এবার আমি গিয়ে বেসিনটা দেখি। বেসিনটা খুলেছি, তখনও কিন্তু বেসিন দিয়ে যে জলটা পড়ছে সেটা লালচে, রক্ত নয় কিন্তু লালচে, ঠিক জং ধরাও নয়, আর আষ্টে গন্ধটাও রয়েছে। আমি বললাম, এ ট্যাঙ্ক কোথায়? ট্যাঙ্ক তো সেই ছাদে, 3 তলা বাড়ির ছাদের উপরে। খানিকটা জিনিস দিলাম, সেটা নিয়ে গিয়ে ট্যাঙ্কে দিয়ে আসলো। সঙ্গে আরেকজনকে পাঠাতে হলো, কেন ও এত ভয় পেয়ে গেছে, ও যেতে পারছে না, গেল দিয়ে আসলো। তারপর আমরা আরও ওখানে 10-15 মিনিট অপেক্ষা করলাম। ধীরে 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 মেয়েটি স্বাভাবিক হলো। স্বাভাবিক হওয়ার পর বলছে, মহারাজ, আমার কি হয়েছিল? মা, শরীর খারাপ লাগছিল? বললো, না, আমি তো বসে আপনার পুজো দেখছিলাম, হঠাৎ যে আমার কি হলো, আমার তারপর আর কোনো স্মৃতি নেই। আমি বললাম, এরকম ব্যাপার ঘটেছিল। ঠিক আছে, আজকে রাত্রিটা তোর এইভাবে কাটা, আশা করছি আগামী দিন থেকে আর কোনো অসুবিধে হবে না। এবং যখন কর্মটা অন্ত হলো, পূর্ণাহুতি হলো, সেই সময় কিন্তু ঠিক যেখানে হোম হচ্ছে তার উল্টো দিকে একটা জানলা ছিল, সেটা ফট করে খুলে গেল আপনিই খুলে গেল। এবং খুলে গেল কীরকমভাবে, একটা ছিটকানি দিয়ে লাগানো ছিল ওটা, যাতে আশেপাশের বাড়ির লোকজন না দেখতে পায়, কে কি ভাববে। ছিটকানিটা ছিটকে এসে মেঝেতে পড়ল, জানলাটা খুলে গেল এবং ব্যাপারটা ওইখান থেকে রিলিজ হয়ে গেল। এটা একেবারে স্বচক্ষে দেখা, সবার মাঝখানে বসে দেখা এবং কাজ করতে করতে দেখা, তৈরি করা, বানিয়ে তোলা, শুধু গল্পের জন্য গল্প এমন কিন্তু নয়। আজও পর্যন্ত সে বাড়িতে কিন্তু আর এইরকম ভৌতিক কোনো উপদ্রব ঘটেনি। কি ছিল ওখানে? অনেক পরে জিজ্ঞেস করেছিলাম যে, হ্যাঁ রে, তোরা যে এই বাড়িটায় আছিস সেটা কি তোদের পৈতৃক? বলো, না, পৈতৃক বাড়ি নয়, আমি চাকরি পাওয়ার পর এই বাড়িটা কিনেছিলাম। আমি বললাম, তো এই বাড়িটা কিনেছিলি, এটা আগে কাদের বাড়ি ছিল? বললো, এটা আগে যাদের বাড়ি ছিল তাদের এক ছেলে, সেই ছেলেটি কিন্তু এই বাড়িতে করেছিল এবং করেছিল ওই ঘরেই, যে ঘরে বসে আপনি পুজো করছিলেন, ওইটাই বৈঠকখানা ঘর, ওইখানেই সুসাইড করে। মা বাবা তখন ওই স্মৃতিটা ভোলবার জন্য বাড়িটা খুব অল্প দামে বিক্রি করে দিয়ে চলে যায়। আর আমিও তখন সবে চাকরি পেয়েছি, আমি ব্যাপারটাকে নিয়ে নিই। তা স্বভাবতই ওই তারই প্রেত, তারই আত্মাটা ওখানটাতে ছিল, দীর্ঘদিন অতৃপ্ত হয়েছিল এবং ছেলেটার বিয়েও স্থির হয়েছিল। তারপরই কোনো একটা কারণে এইরকম একটা চরম সিদ্ধান্ত সে জীবনে নিয়ে নেয়, আর তার থেকেই এই কাণ্ডটা ঘটে। ফলে যখন ও একা ছিল তখন অত অসুবিধে হতো না, কিন্তু যেই বিয়ে করে থাকতে শুরু করলো তারপর থেকেই ওই সময়টাতে এসে
ওদের দুজনকেই ডিস্টার্ব করতো। মৃত্যুর সময়টা কি 8টা থেকে 9টার মধ্যে ছিল কোনোভাবে? এখন কোন সময় ওখানে ও গলায় দড়ি দিয়েছিল সেইটা এখন আর ওরা ঠিক করে বলতে পারে না, কিন্তু আমার ধারণা বোধহয় ওই সময় একটা কিছু ঘটনা ঘটেছিল, যার জন্য ওই টাইমটা আসলেই ওদের মধ্যে একটা অন্যরকম বোধ হতো। এটা যেমন সবার সামনে হয়েছে, এরকম সাধনা করাতে গিয়েও আমি দেখেছি। কিরকম? এ ঘটনাটা হয়েছিল কিন্তু বক্রেশ্বর শ্মশানে। আচ্ছা। এখনো বক্রেশ্বর শ্মশান সাধনের খুব উপযোগী। তা সেবার বক্রেশ্বর শ্মশানে আমি আমার শিষ্য টিষ্যদের সব নিয়ে যাচ্ছি, 2-4 জন, যাদের মনে করেছি যে ওখানে নিয়ে গিয়ে চিতা সাধন করাবো। এখন তো কত রকমের চিতা সাধনের নানান শৈলী দেখতে পাচ্ছি। কিরকম? কিরকম বলাটা ঠিক হবে না, হ্যাঁ, সব রকমই হচ্ছে। তা যাই হোক, যা শাস্ত্রচিত সেই রকম চিতা সাধন করাবো বলে নিয়ে গেছি আমার 2-3 জন শিষ্যকে, একদম বাছাই করা 2-3 জন শিষ্য যারা এইসব প্র্যাকটিসের মধ্যে রয়েছে। তা আমরা ওখানে গিয়ে পৌঁছেছি, গাড়ি নিয়ে গেছি একদম আশ্রম থেকে। আমরা ওখানে গিয়ে পৌঁছেছি রাত্রির 9টা, 9:30 নাগাদ। তা 9টা, 9:30 ওখানে পৌঁছানোর পর এইবার সরঞ্জাম জোগাড় যন্ত্র সব করছি, কিন্তু গিয়ে সবচেয়ে বড় হতাশার ব্যাপার যেটা দেখলাম, যে ওই নির্জন প্রান্তর যেখানটায় বক্রেশ্বর শ্মশান, সেটা একদম ধুধু করছে, কোনো লোকজন নেই। যে ডোম ছিল সে আমার পূর্ব পরিচিত, সে এসে বলল, মহারাজ আজকে তো শ্মশান একদম ঠান্ডা, কোনো লোক নেই, জন নেই, যাত্রীরাও নেই, সকাল থেকে আজকে মরাও আসেনি। তা আমি তো খানিকটা হতাশ হলাম, চিতা সাধন করাবো, তা কী করে করাবো, চিতাও জ্বলছে না, কিছুই নেই। আমি বললাম ঠিক আছে, যখন এসে পড়েছি, এত দূরের পথ, একদম কলকাতা থেকে বক্রেশ্বর অবধি গেছি, তা আবার তো এগুলো ফিরিয়ে নিয়ে যাব না, তো এখানে মায়ের নাম করে শ্মশানের মধ্যে হোমই করে ফেলি, শ্মশান ভূমিতে। তো সেইভাবেই জোগাড় যন্ত্র হচ্ছে, চিতা সাধনের সরঞ্জামও সব জোগাড় আছে। আমাদের জোগাড় যন্ত্রটা যেই কমপ্লিট হয়ে গেল, হঠাৎ দূর থেকে শুনতে পাচ্ছি বল হরি হরি বলের ধ্বনি। খানিকক্ষণের মধ্যেই ডোম এসে বলছে, মহারাজ মনে হচ্ছে একটি আসছে। বললাম তা আসছে, ঠিক আছে আসুক, মায়ের যেমন ইচ্ছে। তা এসে গেল। তো এসে যেতে ও এসে ফিসফিস করে কানে বলল, জানেন মহারাজ, এই বডিটা কিন্তু অ্যাক্সিডেন্টের, এই গতকালই অ্যাক্সিডেন্ট হয়েছে, তারপর পোস্টমর্টম করে আজকে ছেড়ে দিয়েছে, ওরা বলা বলি করছে একটা ছেলে, 22-23 বছরের ছেলে, তার অ্যাক্সিডেন্টের রান ওভার হয়ে গেছে। হ্যাঁ, মর্মান্তিক ব্যাপার, কিন্তু আমরা যে উদ্দেশ্যে এসেছি তার জন্য কিন্তু এটা খুব সুফলদায়ী। তো যাই হোক, ওরা তো ওদের মতো করে চিতা সাজিয়ে ফেললো। চিতা সাজিয়ে তখনও পর্যন্ত ওই ছেলেটির সব দেহটা চিতায় দেওয়া হয়নি। ইতিমধ্যে আবার হরিধ্বনি, আবার এসে হাজির হচ্ছে আরেকটি লাশ। এটা এসেছে ওই পাশেরই গ্রাম থেকে। এ আবার গলায় দড়ি দিয়ে মারা গেছে, এবং একটি মহিলা। এটাও তো খুবই উপযোগী। হ্যাঁ, আর এ গলায় দড়ি দিয়ে মারা গেছে, এর বোধহয় একটা পরকীয় সম্পর্ক ছিল, কেন ওরা যে খুব উত্তেজিত কথাবার্তা বলছিল মেয়ের বাড়ির লোকজনের সঙ্গে, তারই টুকরো টাকরা শুনে যেটা মোটামুটি মনে হলো যে কোনো পরকীয়া সম্পর্কে গ্রামের কারোর সঙ্গে জড়িয়ে পড়েছিল, সে একটু নেতাগোছের। তারপরে ব্যাপারটা খুব জানাজানি হয়ে যাওয়াতে এইরকমভাবে করে। তো দেখতে দেখতে 2টো চিতা সাজানো হয়ে গেল। আমাদের মন কিন্তু সত্যি সত্যি তখন প্রসন্ন, যে কাজের জন্য এসেছি সে কাজটা অন্তত করে যাওয়া যাবে মনে হচ্ছে। চিতা সাজানো হয়েছে, এদিকে আমাদের পুজোর সরঞ্জামও সমস্ত জোগাড় হয়েছে। এবার চিতাগ্নি দরকার। তো চিতাগ্নি নেবার জন্য আমি একজনকে পাঠালাম, যে 2 জন ব্রতী হয়েছে তার একজনকে। সে গিয়ে যখন সবটা জ্বলছে, সেইখান থেকে একটু আগুন নিয়ে আসলো। একটা মশালের মতো করা ছিল আগেই, সেটা থেকে আগুনটা ধরিয়ে নিয়ে এসেছে।
আগুনটাকে যেই দেওয়া হলো ওই কাঠগুলোর মধ্যে, সঙ্গে সঙ্গে কাঠটা তো জ্বলে উঠলোই। ভেতরে কর্পূর টর্পূর দেওয়া আছে, ওটা কোনো অলৌকিকতা কিছু নয়। কাঠটা তো জ্বলে উঠলো, কিন্তু তার সঙ্গে একটা অদ্ভুত জিনিস দেখা গেল যে ওর আগুনটার সঙ্গে সঙ্গে যেন একটা আলাদা আলোক বিন্দু চলে আসছে, এবং ওই হোমের সন্ডিলটার মধ্যে সেটা একেবারে এসে যেন সেঁদিয়ে গেল। এটা আচ্ছা। প্রথম ক্ষেত্রে। আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি বললাম, দুজন করেছিল, যে তুই গিয়ে নিয়ে আয়, ওই চিতাটা থেকে নিয়ে আয়, যেটা থেকে আনা হয়েছে সেটা থেকে না, আর একটা যেটা সেইটা থেকে নিয়ে আয়, মহিলার যে লাশ। মহিলার। ওইখান থেকে যখন নিয়ে আসা হলো, তখন কিন্তু এরকম আলোক বিন্দু টিন্দু কিছু নয়, কিন্তু একটা ধোঁয়া, প্রচুর ধোঁয়া। আমি ভাবছি বোধহয় এমন হতে পারে যে ওটা ভিজে ছিল, তার জন্য ধোঁয়া হচ্ছে খুব, কিন্তু দেখা গেল না, ভিজে তো নয়। ওই ধোঁয়াটা যে এই হোমের সন্ডিলটার মধ্যে দেওয়া হলো, ধোঁয়াটা কিন্তু চলে গেল। আর ওই হোমের সন্ডিলটা যখন জ্বলে উঠছে, তখন সেইখানে ওই রকম ধোঁয়া। কাঠের মধ্যে এত ধোঁয়া আসে না সাধারণত। এইভাবে শুরু হলো ব্যাপারটা। মোটামুটি বোঝা গেল যে যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম, সেই উদ্দেশ্যগুলো প্রাথমিকভাবে সিদ্ধ হচ্ছে। আচ্ছা, এবার কাজগুলো শুরু হলো। কাজের মধ্যে বিভিন্ন বলি থাকে। বলি মানে কিন্তু ছেদন বলি নয়, পশু বলি নয়। বলি মানে বিভিন্ন আত্মাদের উদ্দেশ্যে, কখনো শ্মশান ভৈরব, কখনো চণ্ড ভৈরব, কখনো ক্ষেত্রপাল, কখনো গণেশ, এদের উদ্দেশ্যে বিভিন্ন নিবেদন বলি থাকে। সেইগুলো যখন দেওয়া হতে লাগলো, তখন কিন্তু ওই চারিদিকের পরিবেশটা একদম ভারী হয়ে গেল। আর কি মজার কথা, দুটো শ্মশান যাত্রীদের দল এসেছে। তারা কিন্তু খানিক বাদেই লাশ ফেলে চলে গেছে। লাশ ফেলে অনেক দূরে গিয়ে তাদের মতো কেউ হরিনাম করছে, কেউ বিশেষ পানভোজন করছে, যেমন করে, এবং সেটা বেশ অনেকটা দূরে। তার খুব ক্ষীণ ধ্বনি এই শ্মশান ভূমিতে এসে পৌঁছচ্ছে। ওরা মাঝে দেখতেও আসছে না, ডোমের ওপরই দায়িত্ব দিয়ে দিয়েছে, সেই মাঝে মাঝে গিয়ে খোঁচাচ্ছে টোঁচাচ্ছে, যা কিছু করার করছে, আর ওরা ওদের মতো। এই করতে করতে যখন আমাদের ক্রিয়াটা সমাপ্ত হলো, দুটো সন্ডিল থেকেই, দুটো হোমের জায়গা থেকেই অ্যাট এ টাইম দুটো বাস্ট করবার মতো শব্দ হলো। কিন্তু বাস্ট করার কোনো ব্যাপার নেই না, Blast? হ্যাঁ, মানে একটা বোম ফাটার মতো। আচ্ছা, এটা করটিটা ফাটলে? না, কোনো করটিও ফাটার নয়, তার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া নেই, তার মধ্যে কোনো কিছু ব্যাপার নেই, কিন্তু দুটো শব্দ হলো। শব্দ হবার পর ধীরে 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 হোমের আগুনটা এবার নিভে আসলো। আমাদেরও কার্য সমাপ্ত, আমরাও ফিরে চলে এলাম। এই যে সিগনিফিকেন্সগুলো, এই যে কতগুলো লক্ষণ, এই লক্ষণটা কিন্তু প্রমাণ করে যে আজও তন্ত্রের দ্বারা আত্মার উপর প্রভাব বিস্তার করা যায়। আজও প্রেত, আজও যেটা পরাপ্রাকৃত অবস্থা, সেটা আধান হতে পারে, তাকে কন্ট্রোল করা যায়। ঠিক মতো যদি মন্ত্রের প্রয়োগ হয়, কর্মের অনুষ্ঠান হয়, তাহলে আজও যা অতীতে ছিল সত্য, আজও সমান সত্যরূপে আমাদের কাছে প্রতিভাত হয়। আপনি এই সেকেন্ড যে ঘটনাটা জানালেন, সেখানে একটা ব্যাপার আপনি জানালেন যে বক্রেশ্বর শ্মশান সাধনের উপযোগী। কোনো শ্মশান সাধনের উপযোগী কখন হয়ে ওঠে? যেখানে নিত্য শবদাহ হচ্ছে, শ্মশানের পাশ দিয়ে যে জলধারা তা প্রবাহিত হচ্ছে, শুধু প্রবাহিত নয়, তাতে জোয়ার ভাটা খেলছে, আচ্ছা, সেইভাবে প্রবাহিত হতে হবে। শ্মশান ভূমিতে বৃক্ষ থাকতে হবে। কি বৃক্ষ? হয় বেল, নয় পাকুর, নয় তিত্তির, নয় বট বা অশ্বত্থ বা বাবলা, এই সমস্ত গাছগুলো থাকতে হবে। আর ধূত্র থাকতে হবে, আচ্ছা, কালো ধূত্র,
শ্মশান ভূমিতে। শ্মশান ভূমিতে উয়ের ঢিপি থাকতে হবে। শ্মশান ভূমিতে সবকে প্রতীত করার, সহজ কথায় পুঁতবার, কবর দেবার প্রভিশন থাকতে হবে। এই কটা জিনিস যদি থাকে এবং ভেতরে যদি শিব মন্দির বা কোনো শক্তিক্ষেত্র থাকে, তাহলে সেই শ্মশান সাধনের জন্য ভীষণভাবে উপযুক্ত। আর শ্মশান নির্জন হবে, নিরালা হবে, এ তো স্বাভাবিক। শ্মশানের ভিতরে জুতো পরে টোটো নিয়ে ঘুরে বেড়াবে, ছবি তুলবে, শ্মশানের সাধকদের সঙ্গে সেলফি নেবে, এসব তো আধুনিক কনসেপ্ট, আমি তার দিকে যাব না। এই যে ঘটনাটা বললেন, এটা কত বছরের ঘটনা? কত বছর আগে? গত বছরের ঘটনা, এই সময়ের ঘটনা। 2024? হ্যাঁ, একদম 24-এর ঘটনা, বক্রেশ্বর শ্মশানের। আর এই শীতকালের, এই ডিসেম্বরের শেষ দিকেরই ঘটনা, প্রায় 1 বছর আগে। হ্যাঁ। এখানে আপনি একটা জিনিস জানালেন, সেটা হচ্ছে যে কোনো শ্মশান সাধনের উপযোগী কখন হয়ে ওঠে। লাশ পোঁতবার একটা ব্যাপার আপনি এখানে জানালেন, বাট সনাতন ধর্মে বা আমাদের হিন্দু ধর্মে লাশ তো পুড়িয়ে দেওয়া হয়, আর বাচ্চাদের লাশ কবর দেওয়া হয়। তাহলে লাশ পোতার ব্যাপারটা কোথা থেকে আসছে? 3 ভাবে সংস্কার হয় দেহের। দেহের যে অন্তঃসংস্কার, তার 3টি পথ আছে। একটা হচ্ছে অগ্নি সমাধি, 2 হচ্ছে জল সমাধি, 3 হচ্ছে মৃত্তিকা সমাধি। আচ্ছা। অগ্নি সমাধি মানে আগুনে পুড়িয়ে দেওয়া, জল সমাধি মানে জলে দিয়ে দেওয়া। আগে বহু সাধু সন্তদের নদীর মাঝখানে নিয়ে গিয়ে জল সমাধি দেওয়া হয়েছে, এখনো হয়। এই কিছুদিন আগেই এই নিয়ে বিরাট বিতর্ক হয়েছে হরিদ্বারে, হ্যাঁ, ঋষিকেশে, ওইখানে। তো যাই হোক, আর একটা আছে মৃত্তিকা সমাধি, মাটিতে পুঁতে দেওয়া। মাটিতে পুঁতে দেওয়া। 3 ভাবেই দেহকে ডিস্ট্রয় করা যায়। যে পঞ্চভৌতিক দেহ আমরা পেয়েছি, এই 3টে উপায়ে, জল, অগ্নি বা মাটি, তাতে সমর্পণ করে এই দেহকে আবার সেই পঞ্চভূতে ফিরিয়ে দেওয়া যেতে পারে। 3টেই শাস্ত্রীয়। তাহলে অগ্নি সমাধির ব্যাপারটা এত প্রচলিত কেন? প্রচলিত বোধহয় এই কারণেই যে জল সমাধিতে এখন নদীতে বা সেরকম জায়গায় নিয়ে গিয়ে বিসর্জন দেওয়ার প্রথাটা খানিকটা অমানবিক বলে মানুষের কাছে মনে হয়েছে। জল দূষণের একটা ব্যাপার এসেছে। এই জন্য বিষয়টা কি হয়েছে, ধীরে ধীরে অপ্রচলিত হয়ে গেছে। লুপ্ত বলবো না শব্দটা, অপ্রচলিত। স্পেশাল পারমিশন করে এখনও উত্তরাখণ্ডের দিকে জল সমাধি হয় বড় বড় সাধু মহাত্মা মহন্তদের। আর মৃত্তিকা সমাধি যেটা, সেটা তো হয়ই, ওটা অপ্রচলিত হয়নি। বহু বৈষ্ণব এবং তন্ত্র সাধকদের সমাধি দেওয়া হয়েছে, হয়, তার জন্য আলাদা জায়গাও থাকে। আমাদের বড়নগরেই বৈষ্ণবদের আলাদা শ্মশান আছে, যেখানে তাদেরকে সমাধি দেওয়া হয়। তারাপীঠেও আগে বৈষ্ণব ক্ষেত্র একটা আলাদা ছিল, সেখানে বৈষ্ণবদের নিয়ে গিয়ে সমাধি দেওয়া হতো। আর অগ্নি সমাধি তো কমন হচ্ছেই। এই যে মৃত্তিকা সমাধি, মাটিতে কবর দেওয়ার যে ব্যাপারটা, এই ব্যাপারটা আব্রাহামিক রিলিজনে খুব বেশি দেখা যায়, ইসলাম, জুডাইজম, ক্রিশ্চিয়ানিটি। বাট আমাদের হিন্দুইজমে কেন মাটিতে পোঁতবার যে বিধান, পঞ্চভূতে বিলীন করে দেওয়া হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, বাট মাটিতে কেন দেওয়া হয়? এই যে বড় বড় সাধকদের বললেন যে মাটিতে কবর দেওয়া হয়, বৈষ্ণবদের মাটিতে কবর দেওয়া হয়, এটা কেন? আমরা বিশ্বাস করি সমাধি ক্ষেত্রের মধ্যে যাকে সমাধি দেওয়া হলো, সে তার সম্পূর্ণ সত্তাতা নিয়ে অ্যাজ ইট ইজ জীবৎকালের মতোই অবস্থান করে। আচ্ছা। এই জন্য শিষ্যরা তাদের গুরুদেরকে সমাধি দেয়, এবং সমাধির মধ্যে, সমাধির একটা নির্দিষ্ট মাপ আছে, এতটা চওড়া হবে, এতটা লম্বা হবে, এতটা গভীর হবে, সেখানে বসিয়ে সমাধি করা হয়, মানে শুয়ে দেওয়া না, বসানো হয়। বসানোর পর তার প্রিয় জিনিসগুলো দেওয়া হয়, তার ভজনের, তার সাধনের জিনিসগুলো দেওয়া হয়, আরও কিছু কিছু বিশেষ জিনিস দেওয়া হয়, দিয়ে তারপর নুন ঠুন দিয়ে তাকে বদ্ধ করে দেয়। আর উপরে কোথাও শিব প্রতিষ্ঠা করে দেওয়া হয়, নিত্য তার ওপর শিবের পূজা হয়, কোথাও চূড়া বা প্রণব, ওঙ্কার, এই সমস্ত বিভিন্ন চিহ্ন, মাঙ্গলিক চিহ্ন
দিয়ে দেওয়া হয়। তাহলে যাকে কবর দেওয়া হচ্ছে, যে হিন্দুকে কবর দেওয়া হচ্ছে, যে সাধক বা বৈষ্ণবকে কবর দেওয়া হচ্ছে, তারা কখনোই কি মুক্তি পায় না? না, মুক্তি পাবে না কেন? মুক্তির সঙ্গে কবরের কোনো না, আপনি বললেন যে বিরাজমান থাকছেন হ্যাঁ, ফুল সত্তা নিয়ে, সে তার শিষ্যদের জন্য, ভক্তদের জন্য সেখানে অবস্থান করেন। একদম। হ্যাঁ। তাহলে তো তার মুক্তি হচ্ছে না। সে তো মুক্তি চাইছে না। যে মুক্তির কথাটা হচ্ছে পরামুক্তি, সে তার সমস্ত জগৎবাসীকে ফেলে সে মুক্ত হতে তো চাইছে না। সে চাইছে জগতের কল্যাণের জন্য নিজেকে সমর্পণ করে দিতে। তার মানে পুনর্জন্ম ঘটবে না তার? নিশ্চিতভাবেই ঘটবে না, এবং সে সেখানে থেকেই জগতের কল্যাণ করে যাবে। যেদিন সমস্ত জগৎ মুক্ত হয়ে যাবে তখন সেও তার সঙ্গে মুক্ত হয়ে চলে যাবে। আপনি যখন দ্বিতীয় ঘটনাটা বলছিলেন তখন আরও একটি ব্যাপার আমার মাথায় এসেছে। আপনি আসন ছেড়ে উঠতে চেয়েও ওঠেননি যখন কল থেকে ওরকম লালচে তরল বেরোচ্ছিল। এই যে সাধনার সময় বা কোনো যজ্ঞের সময়, কোনো ক্রিয়ার সময় আসন ছেড়ে না ওঠার যে নির্দেশ, সেটা কেন, এবং তন্ত্রে আসনের গুরুত্ব কি? শুধু তন্ত্রে কেন, যে কোনো সাধনায় আসনের অপরিসীম গুরুত্ব। আসন কাকে বলে? গেরণ্ড সংহিতা এবং হঠযোগ প্রদীপিকা, এই সমস্ত জায়গায় আসন সম্পর্কে বলা হচ্ছে কর চরণাদি সংস্থান বিশেষ লক্ষণানি পদ্ম স্বস্তিকাদির ন্যাসানানি। এটা বেদান্ত সারে রয়েছে। বলছে কর, পদ এবং হস্তের যে সংস্থান তাকে বলা হয় আসন। এখন এই সংস্থানের সঙ্গে, হস্তপদাদি সংস্থানের সঙ্গে সাধনার সম্পর্ক কি? সাধনা মানেই কিন্তু একীকৃত করা। কাকে একীকৃত করা? শক্তিকে একীকৃত করা। কাকে একীকৃত করা? মনকে একীকৃত করা। কাকে একীকৃত করা? বাহ্য শক্তিকে আন্তঃশক্তিতে একীকৃত করে নিয়ে আসা। তা আমি যদি আসনে বসে খানিকটা কাজ করলাম, সে পূজা অর্চনাই হোক, সাধন ভজনই হোক, খানিকটা শক্তি আমার একীকৃত হলো। আবার আমি উঠে পড়লাম, উঠে পড়ে 2 বার ধূমপান করলাম, 3 বার চা পান করলাম, 4 বার তরল পান করলাম, বেসামাল অবস্থায় এসে আবার বসলাম। ওই যে ঋষিদের একীকৃত করবার যে কনসেপ্ট, সেটা কি বজায় থাকলো? না, থাকলো না তো। না। এটা একদম সহজ করে বুঝলে এই হচ্ছে ব্যাপার। আসলে আসনে বসে যখন আমরা ক্রিয়া শুরু করি তখন আমরা মহাশক্তিকে অন্তর্শক্তির সঙ্গে একটা সংযোগের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই। মহাশক্তির সঙ্গে যার আন্তরিক শক্তি যত সহজে এবং যত অধিক পরিমাণে সংযুক্ত হতে পারে, সে তত বড় বা শক্তিশালী সাধক হতে পারে। সেই জন্য আসনের এত গুরুত্ব। আর আসন কি? আসন হচ্ছে তাপের পক্ষে যেমন সুপরিবাহী কুপরিবাহী আছে, ঠিক তেমনি শক্তির ক্ষেত্রেও সুপরিবাহী কুপরিবাহী আছে। আসন হচ্ছে শক্তির কুপরিবাহী। সবচেয়ে শক্তিমান ক্ষেত্র কি? সবচেয়ে শক্তিমান ক্ষেত্র হচ্ছে ধরণী, পৃথ্বী। এই পৃথিবী সব শক্তিকে আকর্ষণ করে। আচ্ছা, এই জন্য পৃথিবীকে শক্তি কেন্দ্র বলা হয়, শক্তি ক্ষেত্র বলা হয়। আমি যে শক্তিটা অন্তরিক্ষ থেকে আকর্ষণ করে নিয়ে আসলাম, সেটা যদি সবটাই বিনা আসনে বসে যারা কাজ করে, আসনের যারা গুরুত্ব দেয় না, তাদের ক্ষেত্রে কি হয়? তাদের ওই আহৃত শক্তিটা বৃহত্তর শক্তি ক্ষেত্রের মধ্যে নস্যাৎ হয়ে যায়, চলে যায়, পৃথিবীর মধ্যে চলে যাচ্ছে ওটা। হ্যাঁ, পৃথিবী টেনে নিচ্ছে ওটা, টেনে নেয় তাকে। আমরা সেই ছোটবেলায় পদার্থ বিজ্ঞানের বই পড়েছি। একটা খুব বেশি উষ্ণ বল, তার পাশে একটা অল্প উষ্ণ বল দেওয়া হলো, দেখা গেল তার উষ্ণতাটা ওই বেশি উষ্ণ বলের সঙ্গে একাকার হয়ে গেল, দুটোর আলাদার সত্তা রইল না। এখানেও ঠিক সেরকম হয়। এই জন্য আসন দিয়ে কী করা হয়, সাধক যে শক্তিটা অর্জন করে সেই শক্তিটা পৃথিবী ক্ষেত্রের মধ্যে প্রবাহিত হতে পারে না। প্রবাহিত হতে পারে না বলেই সাধক
শক্তিমান হয়ে ওঠে এবং শক্তি ক্ষেত্রে সে সিদ্ধি লাভ করে। এই জন্য আসনে বসে আসনকে শুদ্ধ করতে হয়। অশ্ব আসন উপবেশন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষি সুতলং ছন্দ কূর্ম দেবতা। এই যে কূর্ম দেবতা, এই পৃথিবী হচ্ছে কূর্মস্বরূপ। এই কূর্ম দেবতার উপর বসে বিহিত আসন পেতে আমরা সাধন ভজন করি। বিহিত আসন কি আবার? যেমন মৃষ মৃগাদির আসন, মৃগচর্ম, মেষচর্ম, কুশ কাশোত্তীর্ণ, কুশের আসন, কাশের আসন, তার ওপর রেশমি বস্ত্র, এইভাবে ত্রিতয় আসন করা হয়। সবার নিচে কুশ বিছানো দেওয়া হয়। বিস্তীর্ণ কুশের ওপরে এইবার দেওয়া হয় কম্বল। ওই কম্বলও, যেটা মেষ আসন, ওই কম্বলও কিন্তু তাপের জন্য বা শক্তির জন্য কুপরিবাহী, সে শক্তিকে নিচে নাবতে দেয় না। আচ্ছা। তার উপর রেশমি বস্ত্র দেওয়া হয়, তার উপর অজিনাসন দেওয়া হয়, মৃগচর্ম বা ইত্যাদি, তার উপর সাধক বসে সাধনা করে। এই জন্য আসনের গুরুত্ব অপরিসীম। যে সাধক আসন সিদ্ধ নয়, সে সাধক অন্য কিছুতে সিদ্ধ হতে পারে না। আচ্ছা। একটা আসনে বসে সাধক যদি অনায়াসে 10-12 ঘন্টা না কাটিয়ে দিতে পারে বিকাররহিতভাবে, তাহলে সে কিসের সাধক? 10 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা অন্তর উঠে পড়ছে, একটু 4-5টা ঘুরে এসে আবার বসে পড়ছে, এভাবে টিভি দেখা যেতে পারে, বিনোদন হতে পারে, অন্য কিছু হতে পারে। সাধনা এভাবে হয় না। এর মধ্যে আরও একটি গুপ্ত তত্ত্ব আছে, এইটাও কিন্তু অনেকের জানা নেই। কেউ বলবে, হ্যাঁ আমি তো 4-5 ঘন্টা 10 ঘন্টা আসনে বসতে পারি, তবু তার সিদ্ধি লাভ হচ্ছে না কেন? তার কারণ সে আত্মমন্ত্র প্রয়োগ করছে না। এই আসনকে জাগাতে গেলে আত্মমন্ত্র প্রয়োগ করতে হয়। এর বিধান শাস্ত্রে আছে। শাস্ত্র কি বলছেন? শাস্ত্র বলছেন, পুরস্চরণ চন্দ্রিকা, তাতে এই বিধান আমরা পাচ্ছি। আত্মমন্ত্রণ উপবেশাদ আসনে দেশিকোত্তম। উপবেশন করে নিজের মন্ত্র, আত্মমন্ত্র আগে তাকে জপ করতে হবে। তা সেই আত্মমন্ত্রটা কি বলছে? স্বনাম আদ্য অক্ষরম পুংস সোম সান্নি সমন্বিতম আত্মমন্ত্রম বিজানিয়াত। তার মানে কি? নিজের নামের যে আদ্যক্ষর, সেই আদ্যক্ষরকে বিন্দু সংযুক্ত করলে যে মন্ত্রটি পাওয়া যায়, সেই মন্ত্রটি জপের একটি গুরুগম্য বিধি আছে। ওটা গোপন, ওটা বলা যাবে না। সেই বিধিতে যেভাবে গুরু শিখিয়ে দিচ্ছে, ওই আসন শোধন করবার পর ওই মন্ত্রটি জপ করতে হবে। এটাই আত্মমন্ত্র। এটাই আত্মমন্ত্র। ওই আত্মমন্ত্র জপ করবার পর কর্ম শুরু করো। কর্মে কিছু ন্যূনবিশেষ হলেও, কিছু ভুলচুক হলেও, কিছু দোষত্রুটি হলেও সেটা কিন্তু সংশোধন হয়ে যাবে। আত্মমন্ত্রের গুণে সাধক ক্রিয়াসিদ্ধ হবে। এটি আসনের গুরুত্ব। ক্রিয়াসিদ্ধ ব্যাপারটা কি? যে কাজ করছি সেই কাজটা সফল হবে। আমি যদি দেবতার প্রীতির জন্য ক্রিয়া করি, দেবতা প্রীত হবে। আমি যদি ষটকর্মাদি প্রয়োগ করি, ষটকর্ম সুফলদায়ী হবে। সাধকেরা তো এই আসন জাগানোর পদ্ধতিটাই জানে না, সাধারণ আসন জাগানোর পদ্ধতি। শ্মশানাসন, মৃতকাসন, এগুলো তো অনেক বড় বড় কথা, ওসব দিকে আমি যাচ্ছি না। সাধারণভাবে আসন, সেটাকেই জাগানোর, তাকেই স্থাপন করার পদ্ধতি জানে না। তাহলে আর অন্য পথে আমরা গিয়ে কি করব? আমাদের পুরো কাজটাই ওই জন্য ভস্মসাৎ হয়ে যায়। তন্ত্রে যে আসনের প্রয়োগ করা হয় বা অন্যান্য সাধনাতে যে আসনের প্রয়োগ করা হয়, আমি যদি স্পেসিফিক্যালি তন্ত্রের কথাতে আসি, আসন কয় প্রকার এবং কি কি? আসন 2 প্রকার। এক হচ্ছে সাধনার জন্য যে আসন, যা পেতে বসে আসন। আর একটা হচ্ছে কর পদাদি সংশ্লেষ করে, সংযত করে যে আসন, অর্থাৎ যোগাসন। একটা হচ্ছে সাধনাসন, আর একটা হচ্ছে যোগাসন। যোগাসনের উল্লেখ প্রায় 84 লক্ষ যোগাসন আছে।
তার মধ্যে মুখ্য 84টি যোগাসন, তার মধ্যে মুখ্য 12 যোগাসন। এইভাবে আসনের কতগুলো বিভাগ করা আছে। আর সাধনার জন্য কম্বলাসন, কুশাসন, অজিনাসন। অজিনাসনটা কি? অজিনাসন মানে হচ্ছে হরিণের চামড়ার আসন, যা অধুনা নিষিদ্ধ। ব্যাঘ্রাসন, বাঘের চামড়ার আসন। অজিনাসনে বসে সাধন করলে সহজে মোক্ষ লাভ করা যায়। আচ্ছা। ব্যাঘ্রাসনে বসে সাধন করলে সহজে শক্তি লাভ করা যায়। যে আমার সাধ্য সে সহজে আমার লভ্য হয়ে যায়। ঠিক তেমনি রেশমি বস্ত্রের আসন, মকমল, ভেলভেট, তাই দিয়েও আসন করবার বিধান শাস্ত্রে আছে। কুশাসন, কুশ দ্বারা নির্মিত যে আসন, সেই কুশাসনে বসে সাধন করলে পুণ্য লাভ হয়। তার জন্য মুনি ঋষিরা, তপস্বীরা, মহাত্মারা কুশাসন ব্যবহার করতেন। তারা যাতে দেহের যা ক্লেশ, মনের যা ক্লেশ, আত্মার যা ক্লেশ, তাকে সহজে অতিক্রম করতে পারে। আর মকমলের আসনে কেন সাধনা করা হয়? ভোগদ, এমন এমন অনেক কামনা আছে যেটা আমাদের ঐহিক মানসিক পূর্তির জন্য ব্যবহার করা হয়। আমার বাড়ি হোক, আমার গাড়ি হোক, আমার চাকরিতে উন্নতি হোক, আমার ছেলের ভালো হোক, আমার মেয়ের বিয়ে হোক, এইরকম নানান রকমের যে আমাদের কামনা। কাম মানে কেবল সেক্স নয়, কাম মানে যা আমি চাই। সেই কামনা পূর্তির জন্য মখমলের আসনের ব্যবহারের বিধি শাস্ত্র দিয়েছে। মানে এই 4টে জিনিস দিয়ে আসন তৈরি করা যায়: কুশ, মকমল, হরিণের চামড়া, বাঘের চামড়া, তাই তো? ধরুন মৃতকাসনও হয়, যেটা সব সাধনে use হয়। সব সাধনের গোটা সবটাই তখন আসন। আবার বালক, তাকে দিয়ে আসন হতে পারে। মানে সে মৃত। পদ্ধতি অবশ্যই মৃত, সে পদ্ধতি এবং প্রয়োগ খুব ক্রূঢ়, কিরকম? অমানবিক। সেখানে এমনও কথা বলা আছে, এই আসনটির নাম হচ্ছে, আমি এই প্রসঙ্গটা আসতে চাইছিলাম না, হ্যাঁ, কথায় কথায় খুঁচিয়ে খুঁচিয়ে তুলছে। এই আসনটার নাম হচ্ছে কমলাসন। আচ্ছা। শাস্ত্রে অনেক কথাই আছে, যুগ কাল অনুযায়ী তাকে তো প্রয়োগ করতে হয়। সব কথা তো সব সময় সব জায়গায় বলা যায় না। কমলাসন হচ্ছে যার জন্ম হয়নি, এমন ভ্রূণ, তাকে নির্গত করে নিয়ে আসা, মায়ের পেট থেকে বার করে আনতে হবে সেই ভ্রূণকে। কিংবা ভূমিষ্ঠ হয়েছে 3 মাসের মধ্যে, তার মৃত্যু হয়েছে, হুম। তারপর তাকে একটি পাথরের ওপর শুইয়ে দিতে হবে, আর একটা পাথর দিয়ে তাকে চিপটে দেওয়া হবে, তারপর তাকে শুকোনো হবে, তারপর সেটাকে পেতে বসে সাধনা হবে। সাধনা এমন বহুতর কূঢ় কর্মের উল্লেখ আছে। এটা কেন করা হয়? কমলাসনের প্রয়োগ কি? প্রয়োগ হচ্ছে মূলত সাধক যখন ওই কমলাসনে বসবে তখন চিন্তা করবে, আমার এই দেহটি নশ্বর, এই দেহটা নশ্বর। এই বালকের দেহের মতো বা এই জাতকের দেহের মতো নষ্ট হয়ে যাবে। কিন্তু জাতক যেমন অপাপবিদ্ধ ছিল, আমিও তেমন অপাপবিদ্ধ হয়ে উঠব। মানে আমার মধ্যে কোনো পাপ, কোনো লোভ, লালসা, কোনো কামনা, বাসনা এসব থাকবে না। ও যেমন কোনো কিছু, একটা সদ্যজাত বালক, সে কি কামনা করবে? তার কামনাটাই তো জাগেনি। হুম। ও যেমন নিষ্পাপ, অপাপবিদ্ধ, আমিও তেমন নিষ্পাপ, অপাপবিদ্ধ হব, হলে তবে আমি মাকে পাব, অভীষ্ট আমার সিদ্ধ হবে। এর নেপথ্যচারী দার্শনিকতা যাই হোক না কেন, কিন্তু পদ্ধতিটি অত্যন্ত কূঢ়, অমানবিক। এই জন্য শাস্ত্রের সব কথা সর্বত্র বলা যায় না, তা সর্বত্রগামী হোক সেটাও কাম্য নয়। নিশ্চয়ই। আপনি এখানে যেটা বললেন যে কমলাসনের উল্লেখ হলো,
সব সাধনার ক্ষেত্রে পুরো মৃতদেহটাই আসন। সব সাধনায় এই মৃতদেহ আসন হিসেবে প্রয়োগ করা হচ্ছে, এটার তাৎপর্য কি, কারণ কি, কিসের জন্য হয়? ওই সবকেই তো সাধনের দ্বারা জাগ্রত করা হয় নিশ্চয়ই, হ্যাঁ। হ্যাঁ, ফলে আলাদা কোনো আসন নয়, সবের দেহ, সবের পৃষ্ঠদেশ। অনেক জায়গায় আমরা সাধারণ ছবি কি দেখি, চিৎ করে শুইয়ে দিয়ে তার পেটের ওপর বসে সাধনা হচ্ছে, আবার সে বসছে কীরকম ভাবে, একদম পাঠা মুড়ে দিব্যি সুন্দর, গদিতে যেমন আমরা বসে থাকি আর আসনে সে সেই রকম। মোটেও তা নয়, সব সাধনে সব উপুর হয়ে থাকবে, পিঠের ওপরে তার যন্ত্রাঙ্কন হবে। যন্ত্রটা কিসের যন্ত্র হবে? শবযন্ত্র, বা যে ইষ্টের আমরা অন্বেষণ করছি বা যার আমরা মন্ত্র জপ করছি তার যন্ত্রটা আঁকতে হবে। যদি কেউ দক্ষিণাকালী করেন তাহলে দক্ষিণাকালীর যন্ত্র আঁকতে হবে। আচ্ছা। এবং তার উপর বসতে হবে কেমন করে? বলবে কেন বাবু হয়ে? মোটেও তা নয়, অশ্বারোহণে বসতে হবে। ঠিক ঘোড়ার পিঠে যেমন করে বসে, একটা পা সামনে দিয়ে একটা পা পিছনে দিয়ে আর ঘোড়ার পিঠে চেপে বসার মতো ওই রকমভাবে বসতে হবে। বসে তাকে ক্রিয়াদি করতে হবে। আর তার পুজো হবে কোথায়? আমি এমনও দেখেছি সব সাধনের ছবি এঁকেছে, তিনি নাকি সব সাধনে সিদ্ধ। তা যখন সব সাধন করছিলেন তখন তার এক শিষ্য তাকে হেল্প করছিল, তা পরে সে গুরুদেবের এই সাধনার ছবি এঁকেছে। সে দেখেছে সবের মাথার কাছে একটা ঘট পাতা, হ্যাঁ, সেই ঘটের মধ্যে প্রচুর ফুল টুল দিয়ে, মানে এতেই বোঝা যায় যে সমস্ত ব্যাপারটাই একটা হাস্যকর ফাজলামি। তা নয়, সব সাধনে ইষ্টের পূজা, বভিষ্ঠের পূজা হবে দর্ভজুটির ওপর। সবের মাথার যে চুল তাকে দর্ভজুটির মতো, অর্থাৎ কুশের গোছার মতো বেঁধে দিতে হবে কালো সুতো দিয়ে, কৃষ্ণ সূত্রেণ, কালো সুতো দিয়ে বেঁধে, কালো ডোর দিয়ে বেঁধে একটা ঝুঁটি করা হবে। আর এই ঝুঁটির উপরে আমাদের যখন আমরা সাধন করেছি, পূজা করেছি, আমাদের উত্তর সাধক ওই ঝুঁটির উপরে পুজো করিয়েছেন। ওইখানেই দেবীর আহ্বান করা হবে, ওখানেই আধান হবে মহাশক্তির। আর জপ করতে করতে যখন সবের মধ্যে চৈতন্য আসবে, জেগে উঠবে, তখন সে উল্টো দিক থেকে হাঁ করবে। আর উল্টো দিক থেকে হাঁ করবে বলেই পড়ে যাবার সম্ভাবনা। নালে পেটের ওপর যদি আমি আরে গদি ফদি নিয়ে বসি, হ্যাঁ, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা কোথায়? তা তো নয় ব্যাপারটা। এই সব কিছু যদি সিকোয়েন্স মেলানো যায় তাহলে বুঝতে হবে অধিকাংশ লোকই সব সাধনার নামে যা বলে সেটা তার সকল্পিত, বানানো, সে প্রত্যক্ষ অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়নি। আমরা দেখেছি যে একমাত্র ওইভাবে করেই বসে যখন সাধন ভজন জপ ধ্যান করা হয় তখনই কেবলমাত্র সেটা সিদ্ধিপ্রদ হয়, এবং এটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত পথ। এবং সব যখন জাগ্রত হয় তখন কিভাবে জাগ্রত হয় বলছে, উষ্ঠাকৃতি, উটের পিঠটা কেমন ঢেউ খেলানো, সব ওই রকম ঢেউ খেলানোর মতো করে নাড়াচাড়া করে। পাগলের মতো হাত পা ছুটতে থাকে না মোটেও, যদিও হাত পা চারটেই তার বদ্ধ করা থাকে, এবং হাত পা চারটেই চারদিকে খোঁটা পুঁতে তার সঙ্গে কালো সুতো দিয়ে বা ডোর যাকে বলে, কালো ডোর দিয়ে বেঁধে দেওয়া হয় খুব শক্ত করে। এবং সেই কিলকগুলোতেও পূজা আছে, সেই কিলকগুলোতে দেব দেবীদের আহ্বান আছে। আর কিন্তু সব যখন জাগবে তখন ওই উষ্ঠাকৃতি হয়ে উঠবে, কখনো পাটা ওপর করবে, কখনো পেটের দিকটাকে ওপরে করবে, তখনই পড়ে যাওয়ার সম্ভাবনা। কখনো আবার মাথাটাকে উপর করে এসে সে খাবার চাইবে। খাবার হিসেবে কি দেওয়া হয়? ছোলা ভাজা, চাল ভাজা আর কারণ অনেক ক্ষেত্রে মৎস্যও তো দেওয়া হয়, মাছ মাংসও দেওয়া হয়। কিন্তু এই শুকনো জিনিসগুলো দিলে যারা অভিজ্ঞ, যারা করে এবং করিয়ে অভিজ্ঞ, তারা কিন্তু প্রেফার করে, আমরা প্রেফার করি ছোলা ভাজা, চাল ভাজা, শুকনো জিনিস দিয়ে সন্তুষ্ট রাখাই ভালো। আচ্ছা, কাজে তাতে সুবিধে হয়। আচ্ছা। আমাকে তো সবকে খাওয়ানোর ম্যাজিক দেখানো উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে মন্ত্রে সিদ্ধ হওয়া।
ফলে সেটাকে যতটা হ্যান্ডি প্রসেসের মধ্যে আনা যায় অথচ শাস্ত্রাচারের মধ্যে, সেটাই আমাকে লক্ষ্য রাখতে হবে। এটা ক্রিয়াবিদ সাধকই একমাত্র এর উপদেশ করতে পারে, যিনি নিজে করেছেন এবং বহুবার করিয়েছেন। তিনি এর সুবিধা অসুবিধাগুলো বলতে পারবেন, বুঝতে পারবেন। এই যে সব জেগে ওঠে, সবের দেহের মধ্যে বিভিন্ন ধরনের আলোড়ন হয়, সাধক সাধনা করছেন যন্ত্রমে পিঠের ওপর এঁকে, এই যে টোটাল যে ব্যাপারটা, এই টোটাল ব্যাপারটা মন্ত্রে সিদ্ধ হওয়ার জন্য অথবা কোনো অভীষ্ট পূরণ লাভ করার করবার জন্য। তার মানে এই সব সাধনার মাধ্যমে সৎকর্ম কি করা হয়? সব সাধনার মাধ্যমে সৎকর্ম করাটা অনেকটা ওই মশা মারতে কামান দাগার মতো। এক তো হচ্ছে সৎকর্মর একটা নির্দিষ্ট কামনা থাকে, সেই সব কামনাগুলো পূরণ করতে যদি আমাকে বিহিত সব অন্বেষণ করতে হয় এবং এত হ্যাঙ্গামা করতে হয়, তাহলে হয়তো দেখা যাবে যে গোটা জীবনে আমি ওই রকম সমস্যার সমাধান বড় জোর 2 কি 4টে করতে পারলাম। এটা তো খুব সহজ ব্যাপার নয়। সব যে কোনো সবই তো সব সাধনের উপযোগী নয়। কোন কোন সব সব সাধনের উপযোগী? তাকে যষ্টিবিদ্ধ হতে হবে, সহজ কথায় খুন হতে হবে। আচ্ছা। তাকে যুদ্ধে গিয়ে নিহত হতে হবে, তাকে বজ্রাহত হতে হবে, বাজ পড়ে মরেছে, সর্পদষ্টও হতে পারে, কিন্তু কোনো কোনো শাস্ত্র সাপে কাটা মরাকে ব্যবহার করার নিষেধ করেছে বিষক্রিয়ার কারণেই। এই রকম সব উপযুক্ত। আবার সেই সবকে অ্যাক্সিডেন্টে মরা হতে পারে, অপঘাতে যাকে বলছে। আত্মঘাতীর সব কিন্তু সব সাধনে উপযোগী নয়। আত্মঘাতী আর অপঘাতীর মধ্যে তফাৎ আছে। আত্মঘাতী মানে যে করেছে তার সব লাগবে না, কিন্তু যে অপঘাতে মরেছে, যে অ্যাক্সিডেন্টে মরেছে, তার সব লাগবে। আচ্ছা। এবং সেই মরাটা হতে হবে কুলবারে কুলতিথিতে। কুলবারে কুলতিথি শনি মঙ্গলবার হতে হবে, কিংবা অষ্টমী, চতুর্দশী, সংক্রান্তি, অমাবস্যা, পূর্ণিমা, এসব তিথিতে হতে হবে। গ্রহণকালেও হতে পারে। কিন্তু এত রকম ক্রাইটেরিয়া ফুলফিল করে মরা, তারপর সেই মরা সন্তর্পণে জোগাড় করা, তারপর তাকে নিয়ে গিয়ে রহস্থানে স্থাপন করা, অর্থাৎ গোপন জায়গায়, এটা তো 5 মাথার মোড়ে হওয়া সম্ভব নয়। তারপরে বর্তমানের আইন কানুন বাঁচিয়ে সেইখানে নিশ্চিন্তে সাধনার উপযোগী পরিবেশ তৈরি করে সেইখানে সাধনা করা, এটা কি আদপেও খুব সুলভ ব্যাপার? একদমই মোটেই নয়। একমাত্র মায়ের কৃপা ছাড়া এ হতে পারে না, সে যে যাই বলে বলুক। এই জন্য সব সাধন অত্যন্ত কঠিন ব্যাপার, এবং বর্তমানে সব দেহাংশ এ সমস্ত নিয়ে সাধন ভজনও আইনের আওতায় পড়ে। স্বভাবতই এই বিষয়গুলো খুব জটিল হয়ে গেছে এখন। 2টো প্রশ্ন আছে। সব সাধনার ক্ষেত্রে যদি কেউ জলে ডুবে মারা যায়, তার লাশ কি উপযোগী? উপযোগী, কারণ সে অপঘাতে মরেছে তো সে। আর আরেকটা জায়গায় আমি পড়েছিলাম কোনো শাস্ত্রেই, যদি কাউকে মাথার পেছন দিকে লাঠির আঘাতে মারা হয়, ওই প্রথম বলুন যষ্টিবিদ্ধ, মানে খুন। হ্যাঁ, বা যষ্টি মানে লাঠি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সেটা বর্ষার মতো আমি বিঁধিয়েও দিতে পারি, আবার মেরে তার মুন্ডু ফাটিয়েও দিতে পারি। আচ্ছা। তার মানে এই নয় সকলে একটা করে হাতে লাঠি নিয়ে বেরিয়ে পড়বে আর সব সাধনের জন্য সব খুঁজে বেড়াবে। মহারাজ, আপনি কিছুক্ষণ আগে সৎকর্মের একটা উল্লেখের ব্যাপার বললেন সব সাধনার সময়, যে ওটা হচ্ছে মশা মারতে কামান দাগা। এই যে সব সাধনার থেকে আমরা সৎকর্মের ব্যাপারটা পেলাম। সৎকর্ম অর্থাৎ মারণ, বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, স্তম্ভন, পুষ্টিকর্ম। এই যে সৎকর্ম, এই সৎকর্ম এবং ব্ল্যাক ম্যাজিক, এটা কি সেম? না, একেবারেই সেম নয়। ব্ল্যাক ম্যাজিকের এই শব্দটা অধুনা পরিচিতি লাভ করেছে আমাদের মধ্যে। আজ থেকে 10-15 বছর আগেও এত ব্ল্যাক ম্যাজিক লোক করতো না। এখন যাকেই দেখা যাচ্ছে সেই ব্ল্যাক ম্যাজিক করছে,
সেই একটা পুতুল বানিয়ে নিয়ে তার সামনে পেছনে পেরেক ছোঁচ এসব গেঁথে দিচ্ছে আর নানান রকম ইরিং বিরিং তিরিং মন্ত্র পড়ছে। এইগুলো কোনোটাই তন্ত্রও নয়, এমনকি ব্ল্যাক ম্যাজিকও নয় এগুলো। ব্ল্যাক ম্যাজিক যেটা পাশ্চাত্য যে কনসেপ্ট, সেখানকার ডাইনি বিদ্যা, স্বভাবতই এটার বাংলা করলেই আমরা কিন্তু বুঝতে পারছি এর মধ্যে সাত্ত্বিকতা কম। মানুষের একদম নির্জলা ক্ষতি করবার জন্য যে বিদ্যা, যে চর্চা, সেটাই হচ্ছে ব্ল্যাক ম্যাজিকের চর্চা। ব্ল্যাক ম্যাজিক করে কারো ভালো করা হয়েছে এ হতে পারে না, কিন্তু সৎকর্ম করে ভালো হয়েছে এটা হর বগত দেখা যায়, হর হামেশা দেখা যায়। এবং এগুলোর বক্তা তো স্বয়ং শিব বলেইছে লোকের কল্যাণের জন্য। ব্যাপারটা অনেকটা ওই রকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিনামাইট আবিষ্কারের মতো। আবিষ্কারটা করা হলো পাহাড় ফাটিয়ে রাস্তা করার জন্য, এবার সেটা আমরা লোকালয়ে ফাটিয়ে মানুষ মেরে দিলাম। কীরকম বলছে বশীকরণ। বশীকরণ বললেই আমরা একদম উত্তেজিত হয়ে উঠি। ভগবান বললেন কেন, শিব বললেন কেন বশীকরণের কথা? বলছেন অবাধ্য সন্তান যে তার বয়সের দোষেই হোক, কুসঙ্গের জন্যই হোক, বশ মানছে না। দুষ্টা স্ত্রী খালি ছুকছুক করে ওর ফোন নাম্বার জোগাড় করে, স্বামী অফিসে গেলেই ফোন করে, এদিক ওদিক চলে যায়। কিংবা সেই স্বামী যে স্ত্রীর চোখ এড়িয়ে প্রতি মুহূর্তে প্রতিক্ষণে ভিন্নতর কোনো আস্বাদনের জন্য উন্মুখ হয়ে থাকে। কিংবা সেই রাজা, সেই দুষ্ট রাজা বা রানী, দুটোই সিগনিফিকেন্ট, যার অত্যাচারে দেশ একদম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শাস্ত্র বলেছে তার জন্য বশীকরণ প্রয়োগ করো, তোমার ছেলে মেয়েটাকে পথে ফিরিয়ে আনবার জন্য, স্বামী বা স্ত্রীকে ঘরমুখ করবার জন্য, কিংবা ওই প্রজাপীড়ক রাজাকে প্রজানুরঞ্জক রাজায় পরিণত করার জন্য তুমি বশীকরণ করতে পারো। এই বলার মধ্যে তো শিবের কোনো অপরাধ নেই। আমরা যদি এবার সেই মন্ত্রটা নিয়ে পাশের বাড়ির টেপির দিকে কিংবা অমুক গ্রামের অমুকের দিকে, তমুক অফিসের বড়বাবুর দিকে প্রয়োগ করে বসি, সে দোষটা কার? একটা প্রদীপ জেলে তার নিচে বসে একজন ভাগবত পড়ছে, আর একজন তার পাশে বসেই টাকা জাল করছে, দলিল জাল করছে। তো দোষটা কার? প্রদীপের? দোষটা তো ওই জালিয়াতের যে দলিল জাল করে। এটা আমাদের মাথায় রাখতে হবে। মারণ তাহলে কেন ইউজ করা হয়, বা মারণের জ্ঞানটা কেন? শাস্ত্র বলেছে মারণ তাকেই করবে যে বেঁচে থাকলে হাজার হাজার মানুষের বেঁচে থাকা দুর্বিষহ হয়ে যায়। আমরা মারণ করি না, সরকার মারণ করে না, রাষ্ট্র মারণ করে না, তাহলে যুদ্ধক্ষেত্রে রাষ্ট্র কি করে? বাইরের কোনো দেশ আক্রমণ করে বসলো, আমাদের মিলিটারি, আমাদের ফোর্স কিসের জন্য আছে? মারণ করবার জন্য। সহজ কথায় আততায়ীকে, দুর্বৃত্তকে আমরা সরিয়ে দিই দুনিয়া থেকে। কিন্তু কেউ যদি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য, তার হীন স্বার্থ চরিতার্থের জন্য, তার ক্ষুদ্র স্বার্থ চরিতার্থের জন্য নিষ্পাপকে, অবলাকে, সাধারণকে মারতে চায়, আমি বলবো এটাতে তন্ত্রের কোনো দায় নেই। এটা দায় আমাদের নিজস্ব, আমাদের বিবেক, আমাদের রুচি, আমাদের হীনতা এর জন্য দায়ী। গোটা শাস্ত্রকে দায়ী করা যায় না। যা ভগবানের দ্বারা উক্ত তা কোনোদিন অকল্যাণের জন্য হতে পারে না। তাহলে বিদ্বেষণ কি? কারণ দুজনের মধ্যে ভালোবাসার যুগলের মধ্যে বিদ্বেষণ ঘটনা হচ্ছে। এমন ভালোবাসা হলো যে একটা দুটো সংসার ভেসে গেল। আচ্ছা, স্বামী স্ত্রী দু জায়গায় দুটো স্বামী স্ত্রীর দিব্যি ভালো সংসার ছিল, মাঝখান থেকে এর স্ত্রীর সঙ্গে ওর স্বামীর ভালোবাসা হয়ে গেল। তা সেই ভালোবাসাকে কি স্বীকার করতে হবে? ছেলে বাঁদরামি করলে দু চারটে চরচাপড় মা বাপ মারে না? কাকে না মেরেছে? হ্যাঁ, তা সেটাকে চর বলে মনে করবো কেন? গুড টাচ, ব্যাড টাচ, এত রকমের হেঁয়ালি এনে জীবনকে জটিল করে দেবো কেন?
কখনো কখনো বিদ্বেষণের প্রয়োজন হয় বই কি, যে পাড়ার ছেলেটার সঙ্গে মেলামেশা করলে মা রোজ গালাগাল করতো, সেই ছেলেটার বাড়িতে গিয়ে আমার বাপ যদি হুমকি দিয়ে আসে, এই দেখুন আপনার ছেলে কিন্তু আমার ছেলের সঙ্গে যেন না মেশে, তা সেটা আমার বাবার অনেক বড় দোষ হয়ে গেল। নিশ্চয়ই তার খানিকটা দায় আমার ওপরও বর্তায়। তুমি নিজের ছেলেকে কেন সামলে রাখো না, নিজের গোয়ালের গরু নিজের গোয়ালে বেঁধে রাখো না কেন? হ্যাঁ, সেটা একটা যুক্তি, কিন্তু এটাও ফেলে দেওয়ার নয় যে আমি অবাধ্যকে, দুর্বৃত্তকে, বদমাইশকে শাসন করতে পারি। নিশ্চয়ই, নিশ্চয়ই। তাহলে শর্টকর্মের মাধ্যমে, ধরুন শর্টকর্মের যে মারণ রয়েছে, স্তম্ভন রয়েছে, বা লেটসে বিদ্বেষণ রয়েছে, এটাকেও তো ব্ল্যাক ম্যাজিক হিসেবে কাজে লাগানো যায়। নিশ্চয়ই যায়, যদি আমরা সেইভাবে, সেই মন মানসিকতায় তাকে ব্যবহার করি, তাহলে তাকেও খারাপ পথে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করতেই পারি। যে কোনো ভালো কিছুই যে কোনো মন্দ উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে। নিশ্চয়ই, নিশ্চয়ই, নিশ্চয়ই। ধরুন অনেকে আছেন যারা অনেক ক্ষেত্রে টাকা পয়সার অভাবে ভুগছেন, বা ধরুন কোনো রকমের কোনো বিপদে রয়েছেন, আর্থিকভাবে অনুকূল জায়গাতে নেই, ইকোনমিক্যাল ক্রাইসিস চলছে, তাদের জন্য যদি একটা ওয়ে আউট আপনি দেন। যে কোনো অমাবস্যায় একটা হলুদ কাপড় নেবে, 8 আঙুল পরিমাণ, তার মধ্যে আতপ চালে হলুদ মাখিয়ে তাকেও হলুদ করে নিতে হবে। 1 মুঠো ওই আতপ চাল হলুদ কাপড়ের মধ্যে দিয়ে তাকে একটা পুঁটলি বাঁধতে হবে, হলুদ সুতো দিয়ে সেটাকে বেঁধে নিতে হবে। তার ওপর ওই অমাবস্যাতে মহালক্ষ্মীর পূজা হবে, লক্ষ্মীর নয়, মহালক্ষ্মীর পূজা হবে। কমলা, কমলা দশম মহাবিদ্যা। কি দিয়ে হবে? পাটল পুষ্প। পাটল পুষ্প কি? গোলাপ ফুল। গোলাপ দিয়ে তার ওপর কমলার পূজা হবে। করে ওই চালটা যদি আমরা আমাদের আলমারিতে, সিন্ধুকে, উঁচু কোনো জায়গায় তুলে রেখে দিই, তাহলে আর্থিক সমস্যা সমাধান হবে। আচ্ছা, হতেই হবে। এটা অনেক ক্ষেত্রেই বিধিত যে আমার ওপরে কেউ ব্ল্যাক ম্যাজিক বা আমার ওপরে কোনো শর্টকর্ম প্রয়োগ হয়েছে কিনা, সেটা কিভাবে বুঝবো আমি? যদি আমরা শোবার সময় বালিশের নিচে 1 টুকরো কর্পূর রেখে দিই, তুই শুয়ে পড়লাম, পরের দিন বাসি কাপড়ে সেই কর্পূরটাকে সংগ্রহ করে রাখলাম, এবার সেই কর্পূরের সঙ্গে স্নান টান করে আসবার পর একটা মাটির ভাঁড়ে একটু লবণ আর সন্দক নুন দিয়ে, যতটুকু কর্পূর ততটুকু লবণ ততটুকু সন্দক নুন, এই 3টে জিনিস দিয়ে পোড়াতে গেলাম। যদি দেখা যায় যে খুব ভালোভাবে পুড়ে গেল, তাহলে আমি নিশ্চিন্ত থাকবো আমার ওপর কিছু হয়নি, যা মনে করছি মনের ভুল। আর যদি দেখা যায় যে ওটা পুড়ছে না, তাহলে বুঝতে হবে আমার ওপর কিছু হয়েছে যেটার প্রতিকার করা প্রয়োজন। এইটুকু পরীক্ষা আমরা অনায়াসে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো মাসে ঘরে বসেই করতে পারি। আচ্ছা, অনেক ক্ষেত্রে এরকমটা দেখা যায় মহারাজ, 3 রাস্তার মোড়ে কিছু পড়ে রয়েছে, সেটাকে কেউ পাড়িয়ে দিল, কোনো কিছু, কোনো অশুভ শক্তি, অতি প্রাকৃতিক কোনো এন্টিটি কানেক্টেড হয়ে গেল, সেই ক্ষেত্রে করণীয়টা কি? সবার আগে যেটা করতে হবে, নৃসিংহ মন্ত্র, উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বতোমুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুং নমাম্যহম। এই মন্ত্রটা জপ করতে হবে অন্তত 21 বার। কিন্তু যে এই আবেশে রয়েছে সে তো এই মন্ত্র জপ করতে পারবেন। যদি না পারে, তাহলে তার যে পাশে রয়েছে, অভিভাবক হতে পারে, স্ত্রী হতে পারে, পুত্র হতে পারে, সে একটা পরিষ্কার গ্লাসে জল নিয়ে নিল, গঙ্গা জল হলে ভালো, যদি গঙ্গা জল না হয় তাহলে এমনি পরিষ্কার জল নিয়ে তাতে একটা তুলসী পাতা ফেলে এই মন্ত্রটা 21 বার তার উপর জপ করে দেবে জলে। এই জল যদি তার উপর প্রতি 3 ঘন্টা অন্তর কিংবা দিনে 4 বার ছেটানো হয়, আপসে যে যা ক্রিয়াই করুক না কেন সেটা কেটে যেতে বাধ্য। ওকে, অনেক ক্ষেত্রে তন্ত্রে কবচ বা কবচ কুণ্ডলম দেওয়া হয় প্রোটেকশনের জন্য বা বিভিন্ন উন্নতির জন্য। এই কবচ কুণ্ডলম ব্যাপারটা কি? কবচ হচ্ছে মন্ত্রশক্তি,
কবচের ভেতরে দেওয়ার কথা হচ্ছে ভোজপাতায় লেখা বিশেষ মন্ত্র নিচয়। কবচ পাওয়া যায় আলাদা, অমুক উবাচ তমুক উবাচ, কোনো না কোনো তন্ত্রের অন্তর্ভুক্ত সেটা। কোনোটা মঙ্গল কবচ, কোনোটা গ্রহ কবচ, কোনোটা দারিদ্র দুঃখ দূরীকরণ কবচ, এইরকম বিভিন্ন কবচ। ওদের মধ্যে অষ্টগন্ধা দিয়ে লিখে বা বিহিত কালি দিয়ে লিখে ভিতরে পুড়ে মুখটা সিল করে এবার কবচকে শোধন করতে হয়, প্রতিষ্ঠা করতে হয়। এবার যে সে কবচ লিখে প্রতিষ্ঠা করে ফেললেই কিন্তু কবচ গুণসম্পন্ন হয় না। কবচ তার কবচই কথা বলে যে ব্রহ্মচারী, যে ব্রহ্মবল আচরণ করে, যে সাত্ত্বিক, যে মন্ত্রসিদ্ধ। হোটেলে বসে কবচ দিচ্ছি, চেম্বারে বসে কবচ দিচ্ছি, রাস্তায় হাঁটতে হাঁটতে এয়ারপোর্টে দাঁড়িয়ে কবচ দিচ্ছে, এসব তো নিজের চোখে দেখা। এগুলো কবচ দেওয়া নয়। কবচ একটা অত্যন্ত দিব্য সাত্ত্বিক জিনিস। স্বয়ং শ্রীরামকৃষ্ণ কবচ ব্যবহার করতেন, শ্যামা কবচ ধারণ করে থাকতেন সোনার। ঠাকুরের শরীর যাবার পর সেই কবচ মা ঠাকুরানী ধারণ করেছেন। তার পরবর্তীকালে সেই কবচ এখনও বেলুড় মঠে রক্ষিত আছে। একবার সেই কবচ পুজো করে তার ফুল টুল ফেলতে গিয়ে তার সঙ্গে কবচটা জলে চলে গেছিল গঙ্গায়। পরবর্তী জোয়ারে সেটা ফিরে আবার বেলুড় মঠের ঘাটে চলে আসে। কবচ হচ্ছে এইরকম কথা বলা দেবতার আশীর্বাদ। এটা যে কেউ করতে পারে না। সাধন ভজনহীন কতগুলো ফেরেববাজ উচ্চিংড়ের দলের দ্বারা কবচ করা সম্ভব নয়। কবচ করতে পারে সেই যিনি মন্ত্রসিদ্ধ, তিনি তন্ত্রসিদ্ধ এবং যিনি একটি মার্গে প্রতিষ্ঠিত আছেন। এটা ভুলে গেলে চলবে না। আমরা গণপতির একটা উচ্ছিষ্ট রূপ দেখতে পাই, তান্ত্রিক রূপ, যাকে উচ্ছিষ্ট গণপতি বলা হয়। গণপতি সেখানে রতিক্রিয়াতে লিপ্ত তার স্ত্রীর সাথে, এবং সেই ফর্মে তিনি অসুরকে বধ করেছেন। এই উচ্ছিষ্ট গণপতির প্রয়োগটা কি? সাধারণ মানুষ উচ্ছিষ্ট গণপতির প্রয়োগ কখন করবেন? সাধারণ মানুষ উচ্ছিষ্ট গণপতি প্রয়োগ করবে না। একদম। সব জিনিস সবার জন্য নয়। যে গরুর গাড়িতে চড়তে পারে না সে ফস করে গিয়ে প্লেন চালাতে যাবে না, তাহলে বিপদ আছে। উচ্ছিষ্ট গণপতি তন্ত্রশাস্ত্রের একটা অত্যন্ত গূঢ় বিষয়, যেখানে দিব্য রতিক্রিয়ার মধ্যে গণপতি অবস্থান করছেন এবং সেই অবস্থায়, সেই সংযুক্ত অবস্থায় যে শক্তির স্ফুরণ হচ্ছে, সেই স্ফুরণ থেকেই সৃষ্টি হচ্ছে বিভিন্ন কৃতকর্মের। এটা একেবারেই সাধনগম্য। উচ্ছিষ্ট গণপতির প্রয়োগের আলাদা মন্ত্র আছে, বিনিয়োগ আছে। কোন স্তরে গিয়ে সাধক উচ্ছিষ্ট গণপতির পূজা করতে পারে, গুরু তাকে দিয়ে উচ্ছিষ্ট গণপতির আরাধনা করাতে পারে, এ বিষয়ে তন্ত্রে একদম পরিষ্কার করে নির্দেশ দেওয়া আছে। উচ্ছিষ্ট গণপতি যেমন হয় রত্তাসক্ত গণপতি, ঠিক তেমনি রত্তাসক্ত কার্তিকেও হয়। কার্তিক মূর্তিও আছে। সেখানে উত্থিত লিঙ্গ কার্তিক তার দুই স্ত্রী দেবসেনা এবং বল্লীকে নিয়ে মদনাতুর অবস্থায় সাধকের সামনে আবির্ভূত হন। কিন্তু সেটা কোন সাধক? তাকে উপাসনা করে আমরা কি পেতে পারি? কে তার পূজা করার যোগ্য? এ সম্পর্কে শাস্ত্রে বিস্তৃত বিবরণ আছে। এগুলো না জেনে প্রয়োগ করাও যায় না, আর সাধারণের জন্য নয়। উচ্ছিষ্ট গণপতি মূলত উচ্ছিষ্ট গণপতি পিশাচের আবেশ কাটানোর জন্য, একদম হতদরিদ্র অবস্থা সেখান থেকে তাকে তুলে নিয়ে আসবার জন্য, কিংবা মোহগ্রস্ত, এই মোহ তার কাটছে না, সেই মোহকে কাটানোর জন্য উচ্ছিষ্ট গণপতি প্রয়োগ করা হয়। আচ্ছা। ধনাকর্ষণও উচ্ছিষ্ট গণপতি পূজনের আর একটা প্রকরণ। ঠিক ঠিক পূজা হলে ধনাকর্ষণ হয়।
কোথা থেকে টাকা আসবে পূজারী সে নিজে চিন্তাই করতে পারবে না, পূজক ভাবতেই পারবে না, কিন্তু আসবে, ফ্লোটা তার চলবে। ঠিক তেমনি এই মৈথুনরত কার্তিক, তাঁর উপাসনা, বলিদান করে কার্তিকের পূজা আছে, মোরগ বলি, কুক্কুট বলি, মোরগ বলি দিয়ে মোরগ কার্তিক বলি পুজো। দিয়ে কার্তিক পূজা হচ্ছে। সে কার্তিক সরানন, 6টা মাতা, সে দিব্যভাবে বিভোর, এবং তার মুখটা কিন্তু খুব সাধারণ কার্তিকের, বাবু কার্তিকের মতো নয়, বিকট করাল, দন্তস্ফুট, একদম দাঁত টাঁত তার বেরিয়ে রয়েছে, একদম উগ্র মূর্তি। তারও বিধান আছে শাস্ত্রে, স্কন্দে যে কার্তিকেয় তন্ত্র পাওয়া যায়, সেসব স্কন্দে তার উল্লেখ আমরা পাচ্ছি। এগুলো সব গুহ্য গুপ্ত প্রয়োগ উচ্চস্তরের সাধকদের জন্য। মৈথুনরত কার্তিক কেন প্রয়োগ হয় বা সাধক কেন উপাসনা করেন? মৈথুনরত কার্তিক প্রয়োগের প্রথম শর্ত হচ্ছে ধনলাভ, দ্বিতীয় শর্ত হচ্ছে পুত্রলাভ, তৃতীয় শর্ত হচ্ছে শত্রুনাশ, শত্রুনাশ, আর চতুর্থ হচ্ছে মারণ। মারণ করা হয় কার্তিককে হ্যাঁ। দিয়ে। মারণের একদম অব্যর্থ প্রয়োগ, যে এর কিছুমাত্র বিপরীত করবে, এই সাধকের নিন্দা করবে, তাকে নানানভাবে অপদস্থ করবে, তার মরণ নিশ্চিত। এই রকম খুব গূঢ় কাম্যকর্মে এই মৈথুনরত কার্তিকের প্রয়োগ করা। আজকের এই পডকাস্ট অনেক কিছু আমাদের কাছে নিয়ে চলে এলো, অনেক কিছু আমাদের সামনে তুলে ধরলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক গোপন, অনেক গুচ্ছ ব্যাপার নিয়ে কিছুটা আলোচনা হয়েছে, সম্পূর্ণটা নয় ডেফিনেটলি। আর আজকে মহারাজকে পেয়ে আমি খুবই আপ্লুত। আমি চাইবো আপনি আবারও আসুন, আমরা এর পরের পডকাস্টে আরও ডিটেলসে যাব, আরও কিছু গুচ্ছ জ্ঞান আহরণ করব আপনার থেকে। অ্যান্ড ধন্যবাদ মহারাজ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। সবাই খুব ভালো থাকুক, কৌস্তব ভালো থাকুক, তার সঙ্গে যারা সামনে নেই, পিছন থেকে সাহায্য করছে, তারাও সবাই ভালো থাকুক। আমার শ্রোতারা, দর্শকরা, তারাও দিব্য আনন্দে মাতৃভাবে থাকুক, এই কামনা। আজকের এই এপিসোড কোথা থেকে দেখলেন কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। মহারাজের এপিসোড আপনারা কি আরও চান সেটাও কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ অবধি কৌস্তবের আড্ডার এরকম আরও 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।